ইউটিউবে আমার প্রত্যেকটি উপস্থাপনা আমি নিয়ে আসি এক একটা গল্প নিয়ে। সে গল্প হতে পারে কোনো স্থানের গল্প, কোনো মন্দিরের গল্প, কোনো প্রাচীন স্থাপত্যের গল্প। সঙ্গে থাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা মানুষের কাজে দেয়। তো আজকের গল্পটা কোনো স্থানের নয়, আজকের গল্পটা একটা পথের। যেই পথ শুরু হয়েছে কলকাতা থেকে, শেষ হবে গিয়ে কাঁথিতে। কাঁথির পরেই দীঘা। তো বলা যেতেই পারে গল্পটা কলকাতা থেকে দীঘা পর্যন্ত। তো কোনো একটা সকালবেলা ছুটির দিনে খুব সকালবেলায় নিজেদের গাড়িতে আমরা বেরিয়ে পড়েছিলাম কাঁথি যাওয়ার উদ্দেশ্যে। তো এত বছর ধরে গেছি, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে প্রাচীন ইমারতগুলো দেখার আমার যে ইচ্ছেটা, যে ভালো লাগাটা এখনও পর্যন্ত কিন্তু কমেনি। কালীঘাট রাসবিহারী অঞ্চল থেকে এসএসকেএম হসপিটাল পর্যন্ত এই যে প্রাচীন ঘরগুলো এত সুন্দর, এদের স্থাপত্যগুলো আমার খুব ভালো লাগে। এই সামনে টানা গাড়ি বারান্দা, সুন্দর খড়খড়ি দেওয়া জানলা, এত উঁচু উঁচু বাড়ি, বাড়িগুলো টানা, পেছনের দিকে অনেকটা করে বাড়ি। তো এত সুন্দর লাগে দেখতে, এত বছর ধরে দেখতে দেখতে যাই, তবুও কিন্তু আমার আশ মেটে না। তাই সকালবেলা যখন যাই কখনো কখনো, এই জানলা দিয়েই মুখ বাড়িয়ে দিই, মুখ বাড়িয়ে দিয়ে পুরো রাস্তাটা আমি এইরকমভাবে দেখতে দেখতে যাই। সকালবেলা রাস্তাঘাটও ফাঁকা থাকে, আর সামনে ভোরবেলার কলকাতাও দেখতে খুব ভালো লাগে, কিন্তু সকালে ওইসব রাস্তায় সেরকম দেখার মতো কিছু থাকে না। তো যাই হোক, থাকলেও আমি অবশ্যই এই সাইডের পুরনো বাড়িগুলোই দেখতে দেখতে যাব। আমার খুব ভালো লাগে। আমি অনেকবারই এই বাড়িগুলোকে ভিডিও করেছি, পরে নিজে দেখেছি। তো আজকে যখন এই পথটার আমি গল্প বলতে শুরু করলাম, আমি ভাবলাম সেই পথটার সঙ্গে এই বাড়িগুলো না জুড়লে কিন্তু সম্পূর্ণ হবে না। কলকাতা, আমি থাকি দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতা থেকে যাওয়ার পথে এই বাড়িগুলো আমাকে সবসময় খুব টানে। খুব ইচ্ছে করে বাড়িগুলোর ভেতরগুলো গিয়ে দেখি। যখন পুরোনো দিনের কোনো গল্প, উপন্যাস পড়ি, যখন এই ধরনের বাড়ির বর্ণনা থাকে, তাদের সঙ্গে এই বাড়িগুলোকে রিলেট করতে মানে চেষ্টা করি। এত সুন্দর লাগে বাড়িগুলোকে। তো দেখতে দেখতে এই বাড়িগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। তবে এই বাড়িগুলো মানে এই যাত্রাপথে যদি নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়, তাহলে অনেক কিছুই, আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। পরপর আমি বলছি। তবে সরকারি বাসে গেলেও দুদিকের দৃশ্য খুবই সুন্দর। হয়তো মাঝখানে থেমে কোনো কিছু দেখা যাবে না। কিন্তু দুদিকের দৃশ্য খুবই সুন্দর থাকে। তো ওই পুরনো বাড়িগুলো দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমি এসএসকেএম এর কাছাকাছি পৌঁছে গেলাম। এত সুন্দর লাগে বাড়িগুলো। আমি এই মুহূর্তেও ভিডিওতে দেখছি বাড়িগুলো। এত সুন্দর লাগছে, আমার দেখে দেখে যেন চোখ সরে না। এত উঁচু উঁচু দোতলা, তিনতলা, চারতলা বাড়ি, এবং পেছনের দিকে টানা চলে গেছে কত বড় বড় বাড়ি। সবই তখনকার দিনে একান্নবর্তী পরিবার ছিল, ওই জন্য এত বড় বড় বাড়ি তৈরি করা হয়েছিল। তো এখন সেইসব বাড়ি কোনোটা সংরক্ষিত আছে, আবার কোনোটা একটু মলিন হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে, সংরক্ষণ করা হয় না। তো যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে এসএসকেএম হসপিটাল। এবারে হসপিটাল থেকে বাঁক নেব দীঘা যাওয়ার পথে সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। তো এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজের দিকে যাচ্ছি। যাওয়ার পথেও এই সাইডে এখনও হসপিটাল চত্বরটা চলছে ব্রিজের তলা দিয়ে যেতে যেতে। তারপরে এলো ডান দিকে রেসকোর্সের মাঠ। এত বছর গেছি, আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে আমি কিন্তু কোনোদিন ঘোড়ার দৌড় দেখিনি। হয়তো হয়, জানি না এখনও ঘোড়ার দৌড় হয় কি না। হয়তো কখনো এলে পেপার টেপার দেখে ইনফরমেশান নিয়ে এলে দেখতে পাবো, বাইরে থেকে দাঁড়িয়েই দেখতে পাবো ঘোড়ার দৌড় কেমন হয়। এবার সেকেন্ড হুগলি ব্রিজে ওঠার আগে ফ্লাইওভারে উঠছি। বাঁদিকে রাস্তাটা নেমে গেছে, যেখান দিয়ে গেলে, আমি কখনো যাইনি অবশ্য, গঙ্গার কাছাকাছি যাওয়া যাবে। আর এই যে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, এত বড় বড় ফ্লাইওভারের ওপর অব্দি উঠে এসছে গাছগুলো, খুব ভালো লাগে। এই কোনো মানে হাইওয়েতে গেলে সবচেয়ে আমার ভালো লাগে দুদিকের এই সবুজ গাছপালা। আর এখানে না অনেকগুলো ফ্লাইওভার বিভিন্ন দিকে গেছে, ওইটা দেখতেও খুব ভালো লাগে। সামনে হুগলি ব্রিজ আছে, সেকেন্ড হুগলি ব্রিজ আসছে। আর এই যে ছোট্ট লম্বা মতো দূরে দেখা যাচ্ছে বাড়িটা, ওটা ওই ৬৫ তলা বাড়িটা। তো তারপরেই দেখতে দেখতে পৌঁছে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজ। এটাও আমার দেখে দেখে আর আশ মেটে না। যখনই আমি আসি তখনই একদম মুখ ধাপিয়ে যদি সামনে বসি গাড়ির, তো মানে বড় গাড়ির যদি সামনে বসি, তো সাইড থেকে দেখতে থাকি, বা নিজেদের গাড়িতে গেলে আমি একদম সামনে যেন ঝুঁকে পড়ে এই ব্রিজটা দেখতে থাকি। এত ভালো লাগে দেখতে। আর এই যে মনে হয় এই যে তারগুলো নেমে এসছে, এগুলো একটা একটা করে পেরোতে থাকি। আর মনে হয় যেন আমি মানে এদেশে নেই, বিদেশের কোনো ব্রিজের মধ্যে
দিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগে, এত সিনেমাটিক ভিউ এই ব্রিজটার, খুব ভালো লাগে যেতে যেতে দেখতে। যতবারই দেখেছি ততবারই ভিডিও করেছি, ফটো নিয়েছি, কিন্তু তাতেও যেন আঁশ মেটে না। আর যাওয়ার সময় যদি ছোটো গাড়িতে যাওয়া হয় তাহলে তো রাস্তায় ফুটপাত, তারপরে গঙ্গা, ওই জন্য গঙ্গার ওপরে যে বাস টাসগুলো ভেসে আছে ওইগুলো ভিডিও নেওয়া যায় না বা ফটো নেওয়া যায় না। তবে বড় গাড়িতে গেলে কিন্তু গঙ্গাটাও খুব সুন্দর দেখা যায়। তো আমরা এবারে ছোটো গাড়িতেই যাচ্ছিলাম, নিজস্ব গাড়িতেই যাচ্ছিলাম। তো সামনের দিকে এই ব্রিজটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। এই যে ব্রিজটা সরে যাচ্ছে, এইটাই আমার খুব সুন্দর লাগে দেখতে। আর সাইড দিয়ে এই ফুটপাত আছে, মানুষজন যাচ্ছে, আর দূরে নিচে একটু একটু গঙ্গার জল দেখা যাচ্ছে, জনবসতি আছে, ওইগুলো দেখতে দেখতেই এগিয়ে চললাম। এবারে আমি দেখাচ্ছি সাঁতরাগাছি ঢোকার মুখটা। সাঁতরাগাছি ঢোকার মুখে এই যে বুদ্ধের মূর্তিটা, এটা বোধহয় কোনো মন্দির হবে, এটাও আমার খুব ভালো লাগে। আর এই এসে গেছি সাঁতরাগাছির নতুন যে রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা তৈরি হয়েছে, খুব সুন্দর, মানে এটা যখন থেকে তৈরি হচ্ছিল দেখছিলাম, খুব সুন্দর লাগছে দেখে। মানে এটা দেখেও মনে হবে যে হ্যাঁ, আমাদের ইন্ডিয়া অনেক গ্রো করেছে। তারপর যেতে যেতে আমরা নিজেরাও একটু আমি একটু ফটো নিলাম। ফটো নিয়ে যেতে যেতে এগিয়ে চললাম। দুদিকে সবুজ গাছপালা ধরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর প্রচুর গাড়ি এই সময় যায়। এবারের রাস্তায় আমি একটা জিনিস মিস করলাম, দেখতে পেলাম না। খুব অনেক বাইকাররা বাইক নিয়ে যায়। তো এবারে আমরা প্রায় ঢুকছি উলুবেড়িয়া শহরে। তো এবার বলছি বাইকাররা বাইক নিয়ে যায়, কিন্তু এবারে সেটা মিস করলাম। যদিও এবারেও আমরা ছুটির দিনে গিয়েছিলাম, কিন্তু এবারে কই দেখতে পেলাম না, বাইকারদের বেশি দেখতে পেলাম না। খুব ভালো লাগে বাইকাররা এত সুন্দর ড্রেস পরে, আর ওদের হেলমেটগুলো মানে একটু অন্যরকম। তারপরে ড্রেসের উপরে নিয়ন কালার দিয়ে মানে মার্ক করা থাকে, ওইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর বাইকগুলো সেই পেছনের দিকে মুড়ছে। আমার এত আইডিয়া নেই বাইক কোন বাইক, কি স্পোর্টস বাইকটাই হবে। তো সেইটা দেখতে খুব ভালো লাগে। এবারে সেটা কিন্তু মিস করলাম। তো যাওয়ার পথে আমরা বাপুজি কেক কিনে প্রত্যেকবার খাই রাস্তার ধারে এই দোকানগুলো থেকে। বাপুজি কেক কিনে খাই, এবারেও তাই কিনলাম। তো এই ছোট ছোট দোকান থেকে ভাববেন না যে এই দোকানগুলোতে কী ধরনের জিনিস থাকে বা খারাপ থাকে, না। এগুলো কিন্তু খুব মানে চালু দোকান যেটাকে বলে, মানে আজকের জিনিস এদের আজকেই বিক্রি হয়ে যায়। আমরা এত বছর ধরে কিনে খাচ্ছি, কিন্তু কোনোদিন কিন্তু কোনো বাসি কেক কিন্তু পাইনি। মানে আমাদের এটা যাওয়ার সময় এইটাও একটা মজার ব্যাপার যে আমরা একটা বাপুজি কেক কিনে খাবো। তবে এবারে এই দোকানটা কিন্তু আমাদের কাছ থেকে একটু বেশি দাম নিয়ে নিয়েছে। তো দেখতে দেখতে ধীরে এই যে সাইডের যে মন্দিরগুলো, মন্দির একটা দেখালাম, আগেও দেখেছি। তো এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে সে ওম দয়াল কলেজ, ওদেরও গেটটা আমার খুব ভালো লাগে, যদিও এবারে গেটটা ঠিকমতো ভিডিও নিতে পারলাম না। গেটটা খুব সুন্দরভাবে তৈরি করা। তো ধীরে আমরা কোলাঘাট শহরের দিকে যাচ্ছি। তো এগোচ্ছি। এবারে একটু ব্রেকফাস্ট করতে হবে ধীরে। আচ্ছা, এর মাঝখানে আমি যেটা পেরিয়ে এসছি, যে উলুবেড়িয়াতে বিস্ক ফার্মের, ওটা আমি দেখাতে মানে পারিনি। তা ভিডিও করার আগেই আমি পেরিয়ে এসেছি, ভুলে গেছিলাম। তো ওইখানে কিন্তু বিস্কুটের গন্ধ খুব সুন্দর নাকে ভেসে আসে, আর উপরে লেখা থাকে বিস্ক ফার্ম। বিস্ক ফার্মের বিস্কুট তো খুবই ভালো। তো ওইটাও কিন্তু একটা দেখার জিনিস। আসার সময় কিন্তু ওইটাও মুখ বাড়িয়ে দেখতে ভালো লাগে ওইখানটা। আর পুরো বাতাসটা বিস্কুটের গন্ধে বা কেকের গন্ধে করতে থাকে। ওই জিনিসটাও কিন্তু আমার ভালো লাগে। তো এরপর এগিয়ে যাচ্ছি ধীরে। তো দুদিকে এই গাছপালা সরে যাচ্ছে, সবুজ গাছপালা। অ্যাকচুয়ালি এটা একটা সবুজ পথ বলতে গেলে, সবুজে ঢাকা পথ। খুব ভালো লাগে দুদিকে এত সবুজ গাছপালা। তো খুবই মানে ভালো লাগে দেখতে। তো ধীরে এগোচ্ছি ঘরবাড়ি দেখতে। কেউ মোবাইলের স্ক্রিনে চোখ রাখবেন না। দুদিকে দেখতে যাবেন। ওই কলকাতা থেকে দীঘা যাওয়ার রাস্তার সুন্দর সিনারি, সুন্দর ঘরবাড়ি। আবার কোথাও গ্রামের একদম দেখা যাবে ঘরবাড়িগুলো, মনে হবে গ্রামের ছোট মন্দির। আর গ্রামের যাওয়ার মানে রাস্তা কী বলে, ঢুকে যাচ্ছে ছোট রাস্তা, মনে হবে যে যদি যেতে পারতাম ওই গ্রামে, কি ভালো লাগতো, একটু হেঁটে বেড়াতে পারতাম। আমার তো এরকম মনে হয়। আর এই গাছপালা, এই যে প্রচুর গাছ যেরকম প্রত্যেকটা হাইওয়েতে থাকে, সেরকম প্রচুর গাছ এখানেও আছে, এই হাইওয়েতেও আছে। যেগুলো দেখলে চোখ তো জুড়িয়ে যায়, এবং মনে একটা খুশির ভাব থাকছে, হ্যাঁ মনে হয় আমি এবারে বেড়াতে যাচ্ছি। অ্যাকচুয়ালি হাইওয়ের উপরে এই গাছপালা দেখলে, এই বড় ট্যাঙ্কার, বড় তেলের ট্যাঙ্ক, এইসব দেখলেই কিন্তু মনে হয় যে হ্যাঁ, কোথাও দূরে কোথাও যাচ্ছি। যাওয়ার রাস্তাটাই হচ্ছে আনন্দের। কোথাও পৌঁছানোর আগেইটাই হচ্ছে আনন্দের। আচ্ছা, এবার কথা বলতে পৌঁছে গেলাম
দেউলটি। দেউলটিতে যাদের নিজের গাড়ি আছে, এই যে ব্রিজে ওঠার মুখে বাঁ দিকে রাস্তাটা চলে গেছে ফ্লাইওভারে ওঠার মুখে, ওই রাস্তা দিয়ে গিয়ে ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে গেলে কিন্তু শরৎচন্দ্রের বাসভবন আছে। সেটা কিন্তু একটা দেখার মতো দর্শনীয় জায়গা। তো মোটামুটি 10টার দিকে খুলে যায় শরৎচন্দ্রের বাসভবন। অবশ্যই দেখার একটা জায়গা। অনেকেই জানেন, অনেকেই বেড়াতে আসেন, দেখেন। তো যাওয়ার পথে কিন্তু ওইটা দেখে নিতে পারেন। তো এবার তো কোলাঘাট শহরে ঢুকেই গেলাম। তো একটু ব্রেকফাস্ট তো করে নিতেই হবে ঢোকার মুখে। তো আমরা বহু বছর ধরে এই ছোট্ট দোকানটাতে আমরা খাই। খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বলে ভালো লাগে। দোকানটার একদম শুরুর থেকেই আছি। তো খেয়ে নিলাম ব্রেড, বাটার আর ঘুগনি। খুব ভালো লাগে এই দোকানের ঘুগনি, অমলেট। তো ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট করে নিয়ে আবার চলতে শুরু করলাম। এটা কোলাঘাট শহরে যে দোকানটা দেখালাম, এটা মেন শহরে যেখানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট অনেক আছে তার কিন্তু আগে। এটা মানে কোলাঘাট ব্রিজের আগের জায়গাটা। তো এই যে ব্রিজে উঠছি, ব্রিজে ওঠার মুখেও একটা বাঁদিকে একটা রাস্তা গেছে। এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু একদম নদীর কাছে যাওয়া যাবে। নদীর কাছে যারা অফবিট জায়গায় ভিডিও করতে ভালোবাসেন বা নাচের ভিডিও করতে ভালোবাসেন, তো নদীর কাছে যাওয়া যাবে। ওখানে চাতাল মতো নদীর পাড় আছে, যেখানে এখন কি একটা কারখানা মতো হচ্ছে। তো ওখানে গিয়ে কিন্তু সুন্দরভাবে একদম ব্রিজটা একদিকে, ব্রিজের তলা অবধি চলে যাওয়া যায়। মানে এই যে গাড়ি চলার ব্রিজটার তলা অবধি দিয়ে কিন্তু ওখানে কিন্তু সুন্দর একটা মানে ফটোজেনিক বা সিনেমাটিক একটা ভিউ নিয়ে সুন্দর কিন্তু নাচের ভিডিও টিডিও করা যায়। খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে বর্ষাকালে এলে, তো যখন বর্ষাকালে পরে যখন কাশফুল টুল ফুটে যায়, ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। আমরা গিয়েছি। আর চাইলে কোলাঘাট ব্রিজের উপর দাঁড়িয়েও একটু ফটো ভিডিও করে নিতে পারেন। আমরাও তো অনেক সময় দাঁড়িয়ে এক সাইড করে দাঁড়িয়ে ফটো ভিডিও করি। আর ওই দূরে রেল লাইন দেখা যাচ্ছে নদীর ওপরে। তো তখন আমি যখন দেখছিলাম তখন একটা মালগাড়ি যাচ্ছিল। আর তারপরে আবার ব্রিজ থেকে নেমে আবার এগোতে শুরু করলাম। আর এই সাইডে সবুজ গাছগাছালি। তো এই যে এখানে আছে অসংখ্য এটা হচ্ছে মেইন কোলাঘাট শহরটা। এখানে অসংখ্য খাবারের দোকান আছে, ছোট বড়, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার যা খুশি করার জন্য। এইটাই মেন খাওয়ার জায়গা। আমরা যেখানে খেয়েছিলাম সেটা ব্রিজে ওঠার আগে ফাঁকা জায়গা বলে আমরা খাই। আর যেতে যেতে তো অবশ্যই যেগুলো দেখার থাকে, অনেক চাকার ওই যে গাড়ি ট্যাঙ্কার ফ্যাঙ্কার বলে, তো ওগুলো তো খুবই দেখি, আমরা দেখতে দেখতে যাই। আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা যাচ্ছে খড়গপুর হয়ে, ওই বোধহয় ওটা কী বলে, বোম্বে রোড নাকি দিল্লি রোড এরকম কিছু একটা বলে। আর এই বাঁ দিকে দিয়ে যেটা যাচ্ছি এটা হচ্ছে দীঘা, দীঘা যাচ্ছি আমরা। আর এই যে বাঁ দিকের জায়গাটা, এখানেই আছে কোলাঘাট থার্মাল প্ল্যান্ট আছে। তো সেইটা রাস্তা ধরে, সেটা কোনো দিন অবশ্য কোলাঘাট থার্মাল প্ল্যান্টে ঢোকা হয়নি বা যাওয়া হয়নি, জানি না ভেতরে যাওয়া যায় কি না। তো এইভাবে কোলাঘাট শহরটা পেরিয়ে যাচ্ছি। এরপরে আরও মানে পথের ধারে যে দৃশ্যগুলো আরও সুন্দর হয়ে উঠবে যত ধীরে ধীরে মানে কাঁথি বা দীঘার দিকে যাওয়া যাবে। দুদিকে ছোট ছোট নদী, কি সুন্দর মাঠে তো মানে শীতকালে গেলে পুরো কুয়াশা, নিচে নেমে এসে আটকে থাকে ধান গাছ বা যাই থাকুক না কেন সেই ওপরে। সেটা তো খুব ভালো লাগে দেখতে। আর দুদিকের এই সবুজ গাছপালা, সবুজে ঢাকা পথ, মানে একদম গ্রিন ওয়াক টাইপের আর কি। মানে এত গ্রিন ওয়াক তো নয়, গ্রিন যেটা বলে গাড়ি, সবুজ পথে গাড়ি নিয়ে যাওয়া, সবুজে ঢাকা পথ নিয়ে গাড়ি নিয়ে যাওয়া, এত সুন্দর লাগে। এত গাছপালা, আর এগুলো কিন্তু লাগানো গাছপালা নয়, এগুলো অরিজিনালি। দুদিকে তো গ্রাম আছে, মাঝখান দিয়ে হাইওয়ে, দুদিকে গ্রাম আছে, ছোট ছোট খাল নদী প্রচুর আছে। তো সেইগুলোতে এমনি অটোমেটিক্যালি হওয়া সব গাছপালা দেখলেই বুঝতে পারবে যে এমনি যে গাছগুলো হয়, সেই মানে বিশেষ করে গ্রামের দিকে যে বড় বড় গাছগুলো হয় সেইগুলো। তো এখানে কিন্তু যে ইউক্যালিপটাস গাছ লাগিয়েও হয়েছে, ইউক্যালিপটাস বা আকাশমণি গাছও আছে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ওই এমনি গাছ লাগিয়ে মানে গাছগুলো উঠে গেছে, মানে বোধহয় এমনি সংস্কার করা হয়তো। তো এরপরে কোলাঘাট শহর পেরিয়ে মেছেদা এখন আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। সাইড দিয়ে দেখলে মেছেদা শহরের খানিকটা দেখা যাবে। তো এই সবুজ পথ দিয়ে যাচ্ছি আমরা। তো এরপরে হচ্ছে মেচেদা শহরটা পেরিয়ে যাচ্ছি। এবারে কারো কিছু খাওয়া দাওয়া বা কেনাকাটা করার থাকলে মেচেদাতেও খাওয়া দাওয়ার কেনা যেতে পারে। মেচেদা খুব অনেক বড় শহর। তো মেচেদা পেরিয়ে আবার এগোতে থাকলাম, আবার সেই সবুজে ঢাকা পথ। তো যতবার এত বছর ধরে যাই আমরা, আমার বাড়ি
কিন্তু কোনো দিনই আমার এই যে রাস্তার দুদিকের গাছগুলো সরে সরে যাচ্ছে, দূরে মনে হচ্ছে গাছগুলো জুড়ে যাচ্ছে, আবার যত যাচ্ছি যেরকম হয় আর যত যাচ্ছি গাছগুলো সরে সরে যাচ্ছে, ওগুলো দেখা থেকে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি সামনে বসলে ওইগুলোই দেখতে দেখতে যাই এবং ভিডিও যতবার যাই ততবারই একই জিনিস ভিডিও করতে করতে যাই। আমার হাজব্যান্ড বলে, "কি একই জিনিস কি ভিডিও করো?" আমি চাই ওইটা ক্যামেরার দৃষ্টি দিয়ে ওইটা দেখতে আমার খুব ভালো লাগে। তো দেখতে দেখতে এসে গেলাম এবারে নিমতৌড়ি। তো নিমতৌড়িটা একটা ইম্পর্টেন্ট স্টপ, কেননা এখান দিয়ে যাওয়া যাবে এই নিমতৌড়ি দীঘা যাওয়ার পথে। নিমতৌড়ির বাঁদিকের এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা যাচ্ছে তমলুক শহরে। তো তমলুক তো ঐতিহাসিক একটা শহর, সবাই জানে। এখানে প্রাচীন বন্দরও ছিল। আর সবচেয়ে বড় কথা, তমলুক যে জন্য বিখ্যাত, তমলুকে বর্গভীমা মায়ের মন্দির হচ্ছে ৫১ সতীপীঠের একটা সতীপীঠ। তো সেই প্রাচীন মন্দির সেই রকমই আছে। কোনোদিন আমি দেখাবো বর্গভীমা মন্দির, ইচ্ছে থাকলো আমি বর্গভীমা মন্দিরের গল্প নিয়েও সবার সামনে আসবো। তাছাড়াও ওখানে যে স্টিমার ঘাট বলে প্রাচীন বন্দর, ওই জায়গাটাও আছে, যেগুলো ওটা যদিও ওগুলো খুব একটা নেই, কিন্তু যাই হোক তমলুক শহরের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। তো ওই নিমতৌড়ির ওই রাস্তা দিয়ে তমলুক শহরে ঢোকা যায়। তো চাইলে কিন্তু যাওয়াও যেতে পারে। এটা হচ্ছে হলদিয়া যাওয়ার রাস্তা। কথা বলতে বলতেই চলে এলাম নন্দকুমার স্টপেজে ঢোকার আগেই বাঁদিকে যে রাস্তা গেছে সেটা হলদিয়া। এবারে কেউ যদি তমলুকে বর্গভীমা মন্দির দেখতে চান তাহলে কিন্তু গাড়ি নিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। তো দেখতে দেখতে এবারে আবার চলে এলাম নরঘাট ব্রিজে। নরঘাট চলে এলাম। তো নরঘাটে এই নদী হচ্ছে হলদি নদী। তো এটাও কিন্তু নরঘাটের এই ব্রিজটাও কিন্তু অনেক পুরনো, মানে অনেক দিন থেকে এই ব্রিজটা হয়ে এখন আবার নতুন ব্রিজ হয়েছে। এটাও কিন্তু এই হলদি নদীর হলদি নদীটাকে দেখার মতো। এখানেও মানে ব্রিজের শুরুর দিকে বা ব্রিজের শেষে দাঁড়িয়ে কিন্তু ফটো ভিডিও করা যেতে পারে। আর এখানে যেটা দেখা যায় যে নদীর দুদিকে প্রচুর ইটভাটা, মানে নদীর চড়াতে এই জায়গাটায় প্রচুর ইটভাটা দেখা যায়। তো নরঘাট তো পেরিয়ে এলাম, হলদি নদী পেরিয়ে এসে এবারে আবার জলাপথ ধরলাম। তো তমলুকের কথা যেটা বলছি, যে তমলুকে কিন্তু কেউ চাইলে ঢুকে বর্গভীমা মন্দির দেখে বেরিয়ে এসে ১ ঘন্টা ১.৫ ঘন্টা মতো লাগবে মন্দির দর্শন করে। তমলুকে ঢুকে মন্দির দর্শন করে এসেও কিন্তু দীঘা যাওয়া যায়। তো এইগুলো সবগুলো দেখার জন্য কিন্তু একটা পুরো দিন হাতে নিয়ে যেতে হবে। যে আমি সকাল থেকে বেরোচ্ছি, দীঘা আমি সন্ধ্যের সময় পৌঁছলেও আমার কোনো অসুবিধা নেই। তো যেতে যেতে এরপরে চণ্ডীপুর পেরিয়ে এলাম। এটা বাজকুলের ফ্লাইওভার। তো পরপর আমরা দীঘার পথের দিকে এগিয়ে আসছি। তো এই যে এবং যত এগিয়ে আসবো তত কিন্তু আমরা সমুদ্রের ছোঁয়া যেন দেখতে পাবো। তো এবারে এই যে ডাবের দোকানগুলো দেখলেই সবাই চিনতে পারবে। এটা হচ্ছে বিখ্যাত সেই ডাবের জায়গা, মানে যেখানে প্রচুর ডাবের দোকান বসে থাকে সাইডে। আমরাও নেমে ডাব কিনে খেয়ে যাই এবং যারাই দীঘা যায় প্রত্যেকেই এখানে থেমে থেমে ডাব কিনে খায় এবং এখানে সবাই এমন হাত দিয়ে ডাকতে থাকে যেন মনে হবে যে গাড়ির ভেতর থেকেই ছোঁ মেরে সবাইকে নিয়ে আসবে ডাব খাওয়ানোর জন্য। তো খুব ভালো লাগেও দেখতে, আর মজারও লাগে যে একসঙ্গে এত ডাবের দোকান, এত ডাবের দোকান। আর সত্যি বিক্রিও হয়, প্রচুর লোকজন মানে খেতে, সমুদ্রের দিকে গেলে তো এমনিতেও ডাব খেতে ভালো লাগে। আর এসব জায়গায় ডাব কিন্তু খুব মিষ্টি হয়, ডাবের জল। যেহেতু কাঁথি থেকেই প্রায় আগে সমুদ্রটা ছিল, এইসব যেন বালি মনে হবে। আর যত এই রাস্তাগুলো এগোতে থাকবো তত কিন্তু একটা মনে হবে যেন সমুদ্রের হাওয়া লাগছে বা সমুদ্রের স্পর্শ আছে, বা দুদিকের মানে এই যে গাছপালা এইসব দেখতে দেখতে মনে হবে যেন এইগুলোও যেন সমুদ্রের ছোঁয়া লেগেই তৈরি হয়েছে। আর যত সমুদ্রের দিকে দেখাতে যাবো, মানে এগোতে থাকবো তত কিন্তু বুঝতেই পারবো যে আমরা মানে চারদিকে গাছপালা, ওই জলাগুলো দেখেও মনে হবে যে কোনো সময় যেন সমুদ্রের জল জমা হয়ে এই জলাগুলো তৈরি হয়েছে। তো সেটা বুঝতেই পারবো। এরপরে আমরা কালীনগরের ভেতরে ঢুকলাম। কালীনগরের ভেতরে ঢুকে কেলেঘাই নদী পেরোবো, আর দুদিকে এই সবুজ গাছপালা। এখানে আগে একটা স্পিড ব্রেকার ছিল, অনেকগুলো স্পিড ব্রেকার একসঙ্গে ছিল এই যে সামনের কোণটা পেরোনোর জন্য। ওটা অ্যাক্সিডেন্ট প্রোন জোন বলে এখন সেগুলো তুলে দেওয়া হয়েছে। তো এই কেলেঘাই নদী পেরিয়ে আমরা এগিয়ে গেলাম এবারে। এখন আমরা ঢুকছি সেই বিখ্যাত নাচিন্দাতে, যেখানে নাচিন্দা মন্দির আছে। তো দীঘা যাওয়ার পথে নিশ্চয়ই সবাই দেখেছেন নাচিন্দা মন্দির। তো বাঁদিকে যারা বসবেন দীঘা যাওয়ার পথে তারা নাচিন্দা মন্দির দেখতে পাবেন। তো নাচিন্দা মন্দির সংস্কার করা হয়েছে। আমি এর আগে একটা মন্দির নিয়ে একটা ব্লগও করেছি। তো খুব সুন্দর লাগে, যাওয়ার পথেও মন্দির দেখতে দেখতে যাই, আমরা প্রণাম করতে করতে যাই। আর নাচিন্দা মন্দির তো অনেক পুরনো মন্দির, মানে একটা বিখ্যাত জায়গা, এটাও একটা বিখ্যাত জায়গা দীঘা যাওয়ার পথে। তো কেউ চাইলে নাচিন্দাতে নেমেও নাচিন্দা মন্দিরও দেখে যেতে পারেন। তো
পরেই আছে মারিস্তা। মারিস্তাতেও একটা মন্দির আছে, তবে এই মন্দির অতটা পপুলার নয়। তো এরপরে আমরা পথ ধরে এগিয়ে চললাম কাঁথি ঢোকার মুখে। কাঁথি পেরিয়ে তবে দীঘা যেতে হবে। তো তো পথে আসার পথে আমরা কি কি দেখলাম, আমরা দেউলটিতে গিয়ে শরৎচন্দ্রের বাসভবন দেখতে পারি। কোলাঘাটে ব্রিজের তলা দিয়ে ওই রাস্তাটা দিয়ে নদীর ধারে যেতে পারি, নদী ওখানে গিয়ে ফটো ভিডিও করতে পারি। ওটা একটা অফবিট ফটো ভিডিও করার জায়গা, খুব সুন্দর জায়গা, যেটা শরৎকালে কাশফুলে ঢাকা থেকে খুব সুন্দর লাগে। এরপর আমরা তমলুকে গিয়ে মা বর্গভীমা দর্শন করতে পারি, ঘুরে আসতে পারি, বেশি সময়, সেটাও বেশি সময় লাগবে না। তারপরে এসে আমরা নাচিন্দা মন্দিরে নেমে নাচিন্দা মন্দিরেও পুজো দিয়ে যেতে পারি। তো সেই জন্য যখন যাব আমরা মানে নিজস্ব গাড়িতে গেলে যদি এগুলো দেখে যেতে চাই, তাহলে পুরো দিনটা একটু হাতে রাখতে হবে। এইসব দেখে যেতে যেতে কিন্তু আমাদের প্রায় বিকেল হয়ে যাবে, মানে দীঘা পৌঁছতে পৌঁছতে। তো এরপরে আমরা ধীরে ধীরে কাঁথি শহরের অভিমুখে চললাম। এবার আমরা কাঁথি শহরে ঢুকছি। কাঁথি শহর থেকে দীঘা খানিকটাই রাস্তা, সেখানেও রাস্তার দুদিকে অপার সৌন্দর্য, খুবই সুন্দর সুন্দর, মানে পুরো সমুদ্রের যেন নোনা হাওয়ার গন্ধ কাঁধে মানে নাকে ঢুকবে। তো কাঁথি শহরটা জাস্ট পেরোনোর পরে, দীঘা যাওয়ার রাস্তায় ঢোকার পরেই। তো এখন আমরা কাঁথি শহরে ঢুকছি। কাঁথি শহর থেকে দীঘা যাওয়া যায়, তবে শহরে ঢোকার মুখে প্রথমেই যে ডান দিকে যে রাস্তা একটা চলে গেছে, সেই রাস্তা হচ্ছে খড়গপুর যাওয়ার রাস্তা। তো ওই জায়গাটার নাম এই জন্য খড়গপুর বাইপাস। তো ওই জায়গা থেকে যে এই যে চলে যাচ্ছে রাস্তাটা, এই রাস্তায় যাওয়া যায়, মানে এগরা যাওয়া যাবে, বেলদা যাওয়া যাবে, খড়গপুর যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তা পেরিয়ে আমরা এরপরে যাব কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডেও অনেক দোকানপাট আছে, খাওয়ার দোকান আছে, থাকার জায়গাও আছে। কেউ চাইলে কোনো কিছু খাওয়ার কিছু কিনতে চাইলে জল কিনতে চাইলে কিনতে পারে। তাছাড়া কাজুর দোকানও অনেক আছে, কাজু টাজু কিনতে চাইলেও কিনতে পারে। তো মোটামুটি আর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকেই এখন কাঁথি শহর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যে বাস ছাড়ে। আর তাছাড়া বিভিন্ন জায়গা থেকে এসে বাস এখানে অনেকক্ষণ দাঁড়ায়ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো এই জন্য এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড হচ্ছে কাঁথি শহরের একটা ইম্পর্ট্যান্ট জায়গা। তো এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড ভেতরে ঢুকে গেছে বাঁদিকে পুরো বাস স্ট্যান্ডটা, আর সোজাসুজি গেলে আমরা দীঘা যাওয়ার পথে এগোতে থাকবো। তো দেখতে দেখতে দীঘা যাওয়ার পথে এগিয়েই এলাম, মানে চলেই এলাম। তো এবারে এই পথ থেকে দীঘা যাওয়ার জন্য, দীঘা মন্দারমণি যাওয়ার জন্য বিভিন্ন স্টপেজ আছে। তো সেই স্টপেজগুলো দিয়ে দীঘা, মন্দারমণি, তাজপুর এইসব যাওয়াও যায় এই রাস্তায় পথে। আর এদিকে বাঁদিকে ঢুকে গেছে কাঁথি শহর। তো কাঁথি শহরও একটা খুব পুরনো শহর। তো এখন আমরা কাঁথি শহরে ঢুকছি। আমার ডেস্টিনেশন এখন এখানে কাঁথিতে আমাদের বাড়ি। তো খুব পুরনো শহর, আমি খুব এই কাঁথি শহরটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। আর আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।